প্রিয় বন্ধুরা, বাংলার ডিজিটাল স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি কবিতা অভিষেক। যে কবিতাটি আমরা পড়তে গেলেই প্রত্যেক ছাত্রছাত্রী প্রায় ভয়ের কারণে কবিতা আমরা পড়ি না, বা কবিতাটি আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। সেই জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমরা কবিতাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি, আজকে আমি এই কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো, পুরো কবিতাটি তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। আসলে কবিতাটি কোনো কঠিন কবিতা নয়, কবিতাটির ভাষা একটু কঠিন, কিন্তু আমরা যদি এই ভাষার বেড়াজাল ভেঙে কবিতার ভেতরে ঢুকতে পারি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে সুন্দর একটি কাহিনী রয়েছে, সুন্দর একটি গল্প রয়েছে। তাই এটাকে আমরা কবিতা মনে না করে আমরা একটি গল্পের ছলে এই কবিতাটা আমরা পড়ব। দেখবে পুরো ঘটনা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতো। তাই ধৈর্য ধরে তোমরা আমার আলোচনা শুনো। আর আলোচনা শুরু করার আগে আরও একটা কথা বলে নেই, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করো। এখানে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্লাসের ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা প্রয়োজন মতো সেখানে যে কোনো ক্লাস তোমরা অনলাইনে করতে পারবে, এবং প্রয়োজনীয় নোটপত্র সাজেশন এখানে আমরা দিয়ে দেবো। তোমরা প্রয়োজন মতো সেটা ডাউনলোড করে নিতে পারবে, এবং তোমাদের কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারবে। তাই আমাদের এই পেজটিতে একটি লাইক দিয়ে রাখো, যেন পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি এবং সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তার বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। এই মাইকেল মধুসূদন দত্ত গ্রামের ছেলে হওয়ার পরেও, গ্রামে জন্মগ্রহণ করার পরেও গ্রামীণ যে ব্যাপারগুলো তার মধ্যে থাকার কথা, সেগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মধ্যে দেখা যায়। কারণ মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন একজন সরকারি উকিল, এবং সেই সূত্রেই তাদের বাড়িতে অনেক লোকের যাতায়াত হতো। ইংরেজ অফিসাররা, অনেক বড় বড় অফিসাররা তাদের বাড়িতে যাতায়াত করত, এবং মাইকেল মধুসূদন দত্ত সেই সমস্ত মানুষগুলোকে ফলো করতেন। এবং সেই সমস্ত মানুষগুলো যেহেতু ইংরেজি ভাষায় কথা বলতো এবং তাদের বেশভূষা ছিল আধুনিক এবং অনেক বেশি উন্নত মানের, তাই মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকেই তাদের দেখে আকৃষ্ট হয়েছিলেন। তাই তিনি মনে করতেন যে বাংলা ভাষায় যারা কথা বলে বা বাংলায় যারা কথা বলে তারা হচ্ছে চাষাভূষা মানুষ। তাই ছোটবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্তের এই বাংলা ভাষার প্রতি একটা অবহেলা ছিল। তাই তিনি মনে মনে ভাবতেন যে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা করবেন এবং ইংরেজি ভাষা শিখবেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বিদগ্ধ পণ্ডিত। তিনি ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করতেন, সেখানে তিনি বাংলা পাশাপাশি ইংরাজি, গ্রিক, লাতিন, আরবি এই সমস্ত ভাষাগুলো তিনি চর্চা করতেন, এবং এই প্রত্যেকটা ভাষায় প্রায় তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এই মাইকেল মধুসূদন দত্তের এই বাংলা ভাষায় অবহেলার কারণে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করতে শুরু করেন, এবং তিনি পরবর্তীকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এবং তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন তার নামের আগে এই মাইকেল শব্দটা যুক্ত হয়ে যায়। তিনি বিদেশে চলে যান এবং সেখানে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা করতে থাকেন। তিনি প্রথম যে বইটি ইংরেজিতে লিখেছিলেন, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দ্য পাস্ট, এই বইগুলো তিনি লিখেছিলেন। বইগুলি যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো বই হয়েছিল, কিন্তু সেই বইগুলো সেরকম বাজারে চলেনি। পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত বুঝতে পারে যে বাংলা ভাষার প্রতি তার অবহেলা করা ঠিক হয়নি, এবং সে কারণে তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে অবতীর্ণ হন এবং বাংলা ভাষার প্রতি একটা কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ তিনি একটি কবিতাও লিখেছিলেন, যেই কবিতাটির নাম বঙ্গভাষা। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে বাংলা ভাষাকে অবহেলা করলেও পরবর্তীকালে এই বাংলা ভাষায় তিনি যা কিছু দান করে গেছেন, তা আমাদের বাংলা ভাষা তথা বাংলা সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করে তুলেছে। এই মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে
অনেক কিছু এমন জিনিস দান করেছেন যা বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে প্রথম সার্থক রচনা বলে পরিচিতি লাভ করেছে। যেমন বাংলা ভাষায় তিনি প্রথম সার্থক নাটক রচনা করেছেন। তার আগে বাংলা ভাষায় তেমন কোনো নাটক ছিল না। বাংলা ভাষায় তার সবচেয়ে বড় অবদান হলো তিনি বাংলা ভাষায় একটি মহাকাব্য রচনা করেছেন, যে মহাকাব্যটির নাম মেঘনাদ বধ কাব্য। এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত মূল রামায়ণের কাহিনী অনুসরণ করে এই মহাকাব্যটি তিনি লিখেছেন, কিন্তু রামায়ণের কাহিনী অনুসরণ করে লিখলেও এখানে মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব মৌলিকতার পরিচয় দিয়েছেন। এই মহাকাব্যটি বাংলা ভাষায় তথা বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য হয়ে উঠেছে। এছাড়াও তিনি বাংলা ভাষায় প্রথম দিয়েছেন, যেমন চতুর্দশপদী কবিতাবলী, পত্র কবিতা, এগুলো কিন্তু বাংলা সাহিত্যে প্রথম, এবং এগুলি তার হাত ধরে কিন্তু বাংলা সাহিত্যে এসেছে। তিনি বাংলা সাহিত্যে বেশ কয়েকটি কাব্য রচনা করেছেন, যেমন ব্রজঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব, তারপর মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য। এগুলো কাব্য মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে দান করেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটকও লিখেছেন, যেমন বুড়ো শালিকের ঘাড়েরও, মায়া কানন, শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা। এই নাটকগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে দান করেছেন। যাই হোক, আমরা বেশি কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে আসবো। আমাদের যে অভিষেক কবিতাটি, এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত। তার মধ্যে প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক, এবং আমাদের যে পাঠ্যাংশটি রয়েছে সেটা প্রথম স্বর্গের কিছুটা অংশ আমাদের এখানে পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কবিতাটি। যাক, মূল কবিতায় যাওয়ার আগে আমাদের একটু পূর্ব কাহিনী একটু জেনে নিতে হবে। আমরা প্রত্যেকেই রামায়ণের কাহিনী কিন্তু কম বেশি জানি। আমরা জানি রামায়ণের মধ্যে রাম রাবণের যুদ্ধের কাহিনী রয়েছে। আমাদের যে মেঘনাদ বধ কাব্য, এই কাব্যের মধ্যে কিন্তু সেই রাম রাবণের যুদ্ধের ঘটনাই আছে। একবার রাবণ পুত্র মেঘনাদ, যে কিনা বিরাট বড় এক বীর, তাকে কেউ পরাস্ত করতে পারে না। আকাশ বাতাস স্বর্গ মর্ত্য পাতাল তার ভয়ে সবসময় অতিষ্ঠ হয়ে থাকে। সেই মেঘনাদের সঙ্গে, সেই ইন্দ্রজিতের সঙ্গে, এই মেঘনাদের আবার আরো একটা নাম আছে, সেই মেঘনাদের সঙ্গে, অর্থাৎ এই মেঘনাদের কিন্তু আরো একটা নাম আছে, যার আর এক নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিতের সঙ্গে একবার রাম লক্ষ্মণের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে মেঘনাদ রাম এবং লক্ষ্মণকে পরাস্ত করে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলে, এবং সেই হত্যার আনন্দে মেঘনাদ তার প্রমোদ কাননে গিয়ে আনন্দে উল্লাসে মেতে ওঠে। কিন্তু এইদিকে আবার রাম এবং লক্ষ্মণ তারা কিন্তু মায়ার বলে আবার তারা কিন্তু বেঁচে যায়, এবং পুনরায় যুদ্ধ শুরু হয়। এবং সেই যুদ্ধে রাবণের পুত্র বীরবাহু রামের হাতে কিন্তু নিহত হয়, এবং রামের হাতে এই রাবণের পুত্র যে বীরবাহু, তিনি নিহত হওয়ার পর সেই খবরটি যখন রাবণ পান, তখন রাবণ খুব রেগে যায়। কারণ রাবণ ছিল রাক্ষসদের মধ্যে সবচেয়ে বড় বীর, যে কিনা স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় তার ভয়ে সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে থাকে। এইবার সেই রাবণ যখন তার পুত্রের হত্যার সংবাদ পায়, ঠিক তখন কিন্তু পুত্র শোকে রাবণ একদম কাতর হয়ে ওঠে, এবং রাম লক্ষ্মণের প্রতি সে খুব রেগে যায়, এবং সে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নেয়, যে এইবার রাম এবং লক্ষ্মণকে মারার জন্য বা তার সঙ্গে যুদ্ধ করার জন্য রাবণ যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে, সেই প্রস্তুতি ছিল ভয়ানক প্রস্তুতি। এবং রাবণের রাগ দেখে স্বর্গ মর্ত্যের পাতালের সমস্ত দেবদেবীরা ভয় পেয়ে যায়। এইবার যদি রাবণ রেগে গিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, হয়তো বিরাট বড় একটা প্রলয় ঘটতে পারে। এবং ঠিক সেই সময় দেবী লক্ষ্মী তিনি ভাবেন, এই মুহূর্তে যদি রাবণকে থামাতে হয় তাহলে মেঘনাদকে একটা খবর দিতে হবে। এইবার লক্ষ্মী কি করে মেঘনাদকে খবর দিবে, এটা সে ভাবতে থাকে। তাই দেবী লক্ষ্মী রাবণ পুত্র ইন্দ্রজিতের ধাত্রী অর্থাৎ ধাইমা, ধাইমা কথার অর্থ হচ্ছে
পালন করতে, অর্থাৎ যিনি মেঘনাদকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। এবার লক্ষ্মী দেবী তার সরাসরি তার কাছে গিয়ে বলতে পারে না, তাই তিনি ছদ্মবেশে সেই তার ধাত্রীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেই প্রমোদ কাননে গিয়ে, ধাত্রী মায়ের ছদ্মবেশে সেই প্রমোদ কাননে গিয়ে সেই ইন্দ্রজিৎকে খবর দেন যে তার ভাই বীরবাহ রাম লক্ষ্মণের হাতে নিহত হয়েছে, এবং সেই শোকে আজ লঙ্কা খুব শোকাহত, এবং সেই কারণেই রাবণ কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য সাজছে, এবং তিনি গিয়ে যেন তাকে সান্ত্বনা দেন। এই খবরটা দেওয়ার জন্য কিন্তু লক্ষ্মী দেবী তার ধাত্রীর ছদ্মবেশে প্রমোদ কারণে গিয়ে খবরটা দেন, এবং আমাদের যে অভিষেক কবিতাটি এখান থেকে কিন্তু শুরু হয়েছে। অভিষেক কথার অর্থ হচ্ছে, অর্থাৎ কোনো একজন মানুষকে, কোনো একজন ব্যক্তিকে বা কাউকে কোনো একটা পদে অধিষ্ঠিত করার জন্য, অর্থাৎ যা যা করণীয় পূজা অর্চনা বা উপকরণের মাধ্যমে তাকে সাজগোজ করে একটা আসনে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে অভিষেক। এখানে অভিষেক কার অভিষেক? এখানে অভিষেক হচ্ছে মেঘনাদের অভিষেক, অর্থাৎ মেঘনাদ যে যুদ্ধে যাবে তাকে প্রস্তুতি করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই এখানে বলা হয়েছে অভিষেক। যাই হোক, আমরা এখন মূল কবিতায় চলে আসি। মূল কবিতা আমরা লাইন ধরে ধরে আমরা গল্পের আকারে কবিতাটি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো কবিতাটা তোমরা যদি শোনো তোমাদের অত্যন্ত সহজ এবং সরল হয়ে যাবে, কোনো কঠিন এর মধ্যে থাকবে না। যাক, মূল আলোচনা চলে আসা যাক। প্রথমেই আমি বলে নিয়েছি যে দেবী লক্ষ্মী তার ধাত্রীর ছদ্মবেশে প্রমোদ কাননে মেঘনাদের কাছে তার ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ নিয়ে এসেছে, এবং সেখান থেকে আমাদের কবিতাটি শুরু হয়েছে। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। এখানে ধাত্রী কিন্তু দেবী লক্ষ্মী তার ধাত্রীর ছদ্মবেশে এখানে এসেছে। কনক আসন তেজি, অর্থাৎ কনক মানে হচ্ছে সোনা, তেজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, এখানে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে মেঘনাদকে, যেহেতু একজন সে বড় বীর, তাই তাকে বীর শ্রেষ্ঠ বা বীরেন্দ্র কেশরী বলা হয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে, অর্থাৎ তিনি কি করলেন? ইন্দ্রজিৎ তার ধাত্রীর চরণে প্রণাম করলেন। প্রণাম করে কহিলা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে। বললেন, কহিলা অর্থাৎ কহিলা মানে বললেন, কি হেতু অর্থাৎ কি কারণে, মাতো অর্থাৎ মা, গতি তব আজি এই ভবনে, অর্থাৎ তুমি কি কারণে আজকে আমার এই বাড়িতে তুমি আসছো। কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ তিনি বলছেন তুমি কহ অর্থাৎ বলো দাসেরে লঙ্কার কি সংবাদ তুমি নিয়ে এসেছো। এখানে নিজেকে তার মায়ের কাছে দাস বলে স্বীকার করেছেন কে? মেঘনাদ। কারণ সে যেহেতু ছোটবেলা থেকে তার কাছে লালিত পালিত হয়েছেন, তাই সে নিজেকে তার মায়ের কাছে দাস বলেই মনে করেন। তাই তিনি জিজ্ঞাসা করছেন মার কাছে যে মা, তুমি কি কারণে এসেছো, তুমি একবার আমাকে বলো লঙ্কার কি সংবাদ। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী অর্থাৎ আমরা যখন বড়দেরকে প্রণাম করি, বড়রা কিন্তু আমাদের প্রণাম করে না, তারা কি করেন? আমাদের কপালে বা আমাদের মাথায় কিন্তু চুম্বন করে, অর্থাৎ এটা আশীর্বাদ স্বরূপ করে। এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কপালে চুম্বন করলেন। শিরচুম্বী অর্থাৎ তার কপালে চুম্বন করি। ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ এখানে ছদ্মবেশ ধারণ করে এখানে অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা হচ্ছে এখানে দেবী লক্ষ্মীকে বলা হয়েছে। অম্বুরাশি সুতা বলা হয়েছে কারণ দেবী লক্ষ্মীকে এখানে অম্বুরাশি বলা হয়েছে। অম্বুরাশি কথার অর্থ হচ্ছে সমুদ্র, আর সুতা কথার অর্থ হচ্ছে মেয়ে, অর্থাৎ সমুদ্র কন্যা। এখানে দেবী লক্ষ্মীকে সমুদ্র কন্যা বলা হয়েছে। এখানে সমুদ্র কন্যা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তিনি বলছেন আর কি বলবো এই লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বলছে প্রচন্ড যুদ্ধে, ঘোরতর যুদ্ধে তোমার ভাই বীরবাহু আজ রণক্ষেত্রে নিহত হয়েছেন। এই খবরটা তিনি তার ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে দিলেন। তার শোকে মহাশোকে রাক্ষসীদের প্রতি সসৈন্যে সাজেনাজি যুজিতা আপনি, অর্থাৎ সেই বীরবাহুর শোকে, তার সেই হত্যার শোকে রাবণ নিজেই যুদ্ধের জন্য যাওয়ার, অর্থাৎ সেই
পুত্র শোকে অর্থাৎ তার ছেলে সেই বীরবাহুর মৃত্যুর শোকে রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সৈন্যবন্য নিয়ে। এই কথাটি ধাত্রীমা অর্থাৎ দেবী লক্ষ্মী মেঘনাথকে দিলেন, সসৈন্যে সাজিছে। জিজ্ঞাসিলা মহাবহ বিস্ময় মানিয়া, এইবার এই যে মহাবহ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? বলছেন কি বললে তুমি ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে আমার প্রিয় ভাইকে বধ করলো? নিসারণে সংহারেণু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচন্ড স্বর বৈরী দলে। তিনি বলছেন আমি তো রাত্রিকালীন যুদ্ধে অর্থাৎ রাত্রির যুদ্ধে আমি তো সেই শত্রুপক্ষকে অর্থাৎ রঘুবরে অর্থাৎ রাম লক্ষ্মণকে আমি হত্যা করেছি, তাকে তো আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি প্রচন্ড স্বর দিয়ে, অর্থাৎ তীরের পর তীর ছুঁড়ে তাকে তো আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি শত্রুদেরকে। তবে এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে তুমি এই অদ্ভুত খবর, এই অদ্ভুত বার্তা তুমি কোথায় পেলে? এখানে মেঘনাথ তার মাকে বলছেন আমি তো সেই শত্রুদেরকে অর্থাৎ রাম লক্ষ্মণকে রাত্রিকালীন যুদ্ধে নিহত করেছি, তাদেরকে হত্যা করেছি, তাদেরকে খণ্ড খণ্ড করে কেটেছি তীর ছুঁড়ে। তাহলে তুমি এই অদ্ভুত বার্তা তুমি কোথায় পেলে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এখানে রত্নের চেয়ে অতীব সুন্দরী এখানে দেবী লক্ষ্মীকে বলা হয়েছে। রত্নোত্তমা অর্থাৎ রত্নের চেয়ে উত্তম ইন্দিরা সুন্দরী উত্তরিলা মানে উত্তর দিলে। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। অর্থাৎ মায়াবী মানব অর্থাৎ তিনি মায়ার বলে রাম তিনি আবার বেঁচে গিয়েছেন, সীতাপতি রাম সে বেঁচে গেছে। তব স্বরে মরিয়া বাঁচিল অর্থাৎ তোমার স্বরে মরেছিল আবার সে বেঁচে গেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ বলে বলছো, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে রাক্ষসদের কুল, রাক্ষসদের মান সম্মান সবকিছু রক্ষা করবে। এখানে রক্ষ কথার অর্থ হচ্ছে রক্ষা করা, আর রক্ষকুল বলতে এখানে রাক্ষসদের বংশকে বলা হয়েছে। আর তরাকরি মানে হচ্ছে অর্থাৎ তাড়াতাড়ি করি। মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষসদের রক্ষ চূড়ামণি হচ্ছে রাক্ষসদের চূড়ামণি অর্থাৎ রাক্ষসদেরকে তুমি রক্ষা করো, রক্ষ চূড়ামণি তুমি এই রাক্ষসদের বংশকে তুমি রক্ষা করো। এই কথা ধাত্রীমা অর্থাৎ ছদ্মবেশী লক্ষ্মী তিনি মেঘনাথকে বললেন। শ্রীলা কুসুম দান রোষে মহাবলী। এইবার কিন্তু মেঘনাথ প্রচন্ড রেগে গিয়ে কি করলেন? রোষে অর্থাৎ রেগে শ্রীলা কুসুম দান অর্থাৎ গলায় যে ফুলের মালা ছিল সেটা ছিঁড়ে ফেললেন। রোষে মহাবলী মেঘনাথ ফেলাইলা কনক বলয় দূরে, হাতে যে বালা ছিল কনক বলয় অর্থাৎ সোনার যে বালা সেটাকে বলা হয়েছে কনক বলয়, হাতে যে সোনার যে বালা ছিল সেটা দূরে ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল অর্থাৎ তার কানে যে দুল ছিল সেই কানের দুল পড়ে গেল তার পায়ের তলে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। কিভাবে? অশোকের ফুল যেমন অশোক গাছের তলে পড়ে সুন্দর শোভা দেখাতে থাকে, ঠিক সেরকম যেন মেঘনাথের কানের দুল তার পায়ের নিচে পড়ে সেরকম অশোকের ফুলের মতো যেন শোভা বর্ধন করতে লাগলো। ধিক মরে কহিলা গম্ভীর কুমার। এবার মেঘনাথ নিজেকে ধিক্কার দিছে, আমাকে ধিক্কার, শত ধিক্কার। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। অর্থাৎ চারিদিকে শত্রু দল আমাদের লঙ্কাকে ঘিরে ধরেছে, আর আমি এখানে বামাদল মাঝে অর্থাৎ মেয়েদের মাঝে বসে আমি এখানে আনন্দ ভর্তি করছি। এটা আমার একদমই মানাচ্ছে না। আমি এত বড় একদিন বীর হয়ে আমি এখানে মেয়েদের মাঝে বসে আমি আনন্দ করছি, অথচ আমাদের শত্রুপক্ষ আমাদের স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। এটা আমার একদমই মানায় না। এই কি সাজা আমারে দশানন তজ, আমি ইন্দ্রজিৎ, আমি দশানন অর্থাৎ রাবণের পুত্র, আমি ইন্দ্রজিৎ, এটা তো আমার সাজে না। আনরথ তরা করি ঘুচাবে অপবাদ বধিরিপুকালে। বলছে তাড়াতাড়ি রথ আনো, আমি এখনই যাব সেই শত্রুপক্ষকে ধ্বংস করতে, আমি এখনই যুদ্ধে যাব। এইভাবে মেঘনাথ খুব রেগে যায় এবং তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং রথ নিয়ে আসেন। তিনি লঙ্কার উদ্দেশ্যে রওনা হন। এর পরবর্তী অংশে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওর মধ্যে পুরোটা আলোচনা করা সম্ভব নয়, কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে।